হাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো? সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে শুরু করছি পদার্থ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি। এই গতি থেকে তুমি কত মার্কস পাবা? মিনিমাম 5 থেকে 7 মার্ক পাবা। কোথায় কোথায়? যে একটা জ্ঞানমূলক ক নাম্বার 1 মার্ক, অনুধাবনে দেখো 2 মার্ক, এরপরে তুমি এসকিউ একটা শর্ট কোশ্চেন পাবা, এখানে 2 মার্ক, তাহলে এদিকে হলো 5। আর তুমি কমসে কম 2টাতে এমসিকিউ পাবাই পাবা, তাহলে এই 2, তাহলে কত হলো 7। এই 7টা মার্কস পাওয়ার জন্য তোমার আজকের ক্লাসটা খুব অন্যতম, এবং পাশাপাশি এটার কি আমরা দেবো, বেসিক দেবো। তুমি এই 7টা মার্ক ডেফিনেটলি কমন পাও। তুমি 2027 পরীক্ষা দাও আর 2028 দাও, ইভেন এই যে তোমার যে টেস্ট পরীক্ষা বা অর্ধবার্ষিক পরীক্ষা, ইভেন তোমার ফাইনাল পরীক্ষা, সবগুলোতে পাওয়া। ট্রাস্ট মি, অ্যাকচুয়ালি কি, বিলিভ মি অর নট, টুডে অর টুমরো ইউ ক্যান রিয়েলাইজ দ্য আলটিমেট ট্রুথ। তুমি আজ অথবা কাল তুমি এটা বুঝতে পারবা, যে এই সত্যটা উপলব্ধি করতে পারবা। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে শুরু করি আজকে পদার্থ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি। তো সঙ্গে থাকো, আমি আছি তোমাদের সাথে। হ্যাঁ, তো দ্বিতীয় অধ্যায় যে গতিগুলো আমার আলোচ্য বিষয় আমি মোটামুটি লিখে রেখেছি, যে প্রসঙ্গ কাঠামো বুঝবো, গতি স্থিতি বুঝবো, বিভিন্ন প্রকার গতি বুঝবো, সরল রৈখিক চলন, ঘূর্ণন, পর্যাবৃত্ত অ্যান্ড স্পন্দন। হ্যাঁ, এই সবগুলো দেখবো। পাশাপাশি তোমার পরম স্থিতি। টোটাল আমি 13টা সংজ্ঞা নিয়ে কথা বলবো। এই 13টার মধ্যে তুমি ইনশাআল্লাহ কমন পাবো, ডেফিনেটলি পাবো। হ্যাঁ, তো প্রথমে যেটা বলবো প্রসঙ্গ কাঠামো। তো প্রসঙ্গ কাঠামোর আগে আমি একটা লাইন বলি। কি লাইনটা দেখো, যে এখানে দেখো তো, যে সাপোজ এ হলো তোমার কি শাহরুখ খান। শাহরুখ খানকে সবাই চিনো না? এ হলো তোমার শাহরুখ খান, শামসুলের মতো দেখতে। কার মতো? শামসুলের মতো। এই লাইনটা তুমি যদি বুঝতে পারো, তাহলে প্রসঙ্গ কাঠামো ইনশাআল্লাহ বুঝে যাবো। হ্যাঁ, তাহলে শামসুলের মতো দেখতে, কার সাথে র লাগাছে গো? শামসুলের সাথে। হ্যাঁ, বা খেয়াল করি তাহলে শাহরুখ খান শামসুলের মতো, কার মতো? শামসুলের মতো দেখতে। এই শামসুলটা হলো প্রসঙ্গ কাঠামো। এখন তুমি প্রশ্ন বলছো যে একটু উল্টে হয়েছে। আমি জানি যে একটু উল্টে হয়েছে, আসলে লাইনটা এরকম হতো যে শামসুল শাহরুখ খানের মতো দেখতে। আমি ইচ্ছা করে এটা লিখেছি, এটা আমার এক ফ্রেন্ড আমিরের ডায়লগ। হ্যাঁ, যে তুমি সবসময় নিজেকে বেস্ট ভাববা, তুমি স্টার আর শাহরুখ খান কি নরমাল, কিন্তু অ্যাকচুয়ালি স্টারকে শাহরুখ খান। তো যাক, এদিকে যাবো না, আমি যাবো তোমার যে কার সাথে তুলনা করলাম শাহরুখ খানকে? শামসুলের সাথে। তাহলে শামসুলের মতো দেখতে কে? শাহরুখ খান। এবার কাজের দিকে আসে। তুমি মনে করো যে এখানে করে দুইজন ব্যক্তি, এই তোমার একটা হলো নিউটন, আর পাশাপাশি একটা কি, লন্ঠন, সরি ডাল্টন। এরা দুজন আছে কোথায়? আপেল গাছের নিচে সাপোজ। তাহলে এখন এরা কোথায় আছে? যদি এদেরকে অবস্থানটা তুলনা করি, তাহলে এই যে একটা স্থির বস্তু বা স্থির একটা গাছ, গাছের আলোকে এখানে আছে, পাশাপাশি আছে। তাহলে তুলনা করলাম কাদের সাথে? যে লাল, এ ডাল্টন আর নিউটন কোথায় অবস্থান করছে? আপেল গাছের নিচে। কার? তাহলে কার কার নিচে? আপেল গাছের। এই আপেল গাছ বা আপেল গাছটা হলো কি এখানে প্রসঙ্গ কাঠামো। তাহলে প্রসঙ্গ কাঠামোটা হচ্ছে যার সাথে আমি তুলনা করছি। তো এখন তোমাকে 3টা ওয়ার্ড বলি। তাহলে এখানে শাহরুখ কার সাথে তুলনা করেছিলাম? শামসুলের সাথে। আর এখানে করে এই নিউটন আর এই তোমার ডাল্টন, এদের দুজনকে কার সাথে তুলনা করেছিলাম? গাছের সাথে। এবার আসি প্রসঙ্গ কাঠামো বোঝার আগে, যে 3টা ওয়ার্ড মনে রাখো। যে মহাবিশ্ব মানে কি গো? পৃথিবী। যে এক, যদি আমি বলি এটার নাম কি? মহাবিশ্ব। এরপরে তোমার যদি 2 বলি, এটাকে ভৌত জগৎ। সবই কারেক্ট। এরপরে নাম্বার 3 যদি এটা আমি বলি, অ্যাকচুয়ালি এটার নাম কি? এই যাই বলি না কেন, সবকিছু আসলে মূলে কি? মূলে হলো পৃথিবী। তাহলে মহাবিশ্ব, ভৌত জগৎ বা পৃথিবী যাই হোক না কেন, সবগুলোর মানে একটাই। তাহলে মহাবিশ্বে দেখো যে তুমি এখন বসে আছো কোথায়? চেয়ারে। হয়তো তুমি আমার ক্লাসটা দেখছো। তাহলে তুমি এই যে চেয়ারে বসে আছো, আমি এখন এখানে দাঁড়িয়ে আছি। তাহলে তুমি, আমি যে দাঁড়িয়ে আছি, আমি কোথায় আছো? তুমি দেখা যাচ্ছে তোমার রুমের আলোকে পাশের রুমে দাঁড়িয়ে বসে আছো। আমি আমার দেখা যাচ্ছে কি আমি স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছি। তাহলে আমি তুলনা করলাম নিজেকে স্ট্যান্ডের সাথে, তুমি তুলনা করলে তোমার পাশের ঘরের সাথে। তোমার দেখো টেবিলে এক জায়গাতে পেন রাখা আছে, এক জায়গাতে বুক। তাহলে এই বইটা এই কলম থেকে কত দূরে? এই যে অবস্থানটা আমরা জানি, এই জানার জন্য আমাদের দরকার কি? প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামোটা যদি বুঝো তাহলে খুব সুন্দর হবে।
তাহলে এই মহাবিশ্বের বা ভৌত জগতের বা পৃথিবীর যে কোনো বস্তুর অবস্থান নির্ণয়ের জন্য একটা বস্তুকে আমরা স্থির ধরে নিই। এই স্থির বস্তুটাই হলো প্রসঙ্গ কাঠামো। এটা সুন্দরভাবে সংজ্ঞা আকারে লিখবা, তখন এভাবে লিখবা যে মহাবিশ্বের বা ভৌত জগতের কোনো বস্তুর অবস্থান নির্ণয়ের জন্য কোনো বস্তুকে যদি আমরা স্থির ধরে নিই তাহলে ওই স্থির বস্তুটাই হলো প্রসঙ্গ কাঠামো। তাহলে প্রসঙ্গ কাঠামোকে গাছের আলোকে ডাল্টন আর নিউটন কি আছে, নিচে আছে। ওকে, এতটুকু তুমি যদি বুঝো তাহলে দেখো প্রসঙ্গ কাঠামোর পর গতি আর স্থিতি বুঝতে পারবো। সাপোজ এখানে পরে এই গাছ থেকে তোমার একটা আপেল পড়লো এখানে, তাহলে এখন কি ডাল্টন মনে করো যে ও যেহেতু কেমিস্ট্রি আপেল টাপেলের প্রতি আর অত গুরুত্ব নাই, তো নিউটন মারলো দৌড়। এই দৌড়া এলে মনে করো যে 200 মিটার, তাহলে আর অবস্থানের পরিবর্তন হয়েছে না, হয়নি? কার আলোকে? তাহলে এখানে নিউটন ছিল, এখন এখানে চলে এসেছে। এই গাছটার আলোকে দেখা যাচ্ছে 200 মিটার দূরে গেছে, তাহলে অবস্থানে পরিবর্তন হয়েছে। বাট ডাল্টনের ক্ষেত্রে খেয়াল করো তো, ডাল্টনের কি অবস্থান পরিবর্তন হয়েছে? হয় নাই। তার মানে ডাল্টন এখন এখানে আছে তোমার স্থির, এই ডাল্টন কি গো? স্থির। আর এই নিউটন হলো তোমার গতিশীল। ঠিক আছে, তাহলে এখন তুমি গতিশীল, গতি বা স্থিতি কথাটা বুঝতে পারবা। তাহলে গতি কাকে বলে বা গতিশীল কি? তাহলে গতি হলো যে প্রসঙ্গ কাঠামোর আলোকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হলে তাকে বলবো গতিশীল। যেমন অবস্থানের পরিবর্তন এখান থেকে এখানে গেছে 200 মিটার দূরে, তার মানে কি এটা গতি। আর স্থির কি? অবস্থা গাছটার সাথে কি এই ডাল্টনের কোনো অবস্থানের পরিবর্তন হয়েছে? হয়নি। তার মানে ডাল্টন গাছের আলোকে কি আছে? স্থির আছে। তাহলে সংজ্ঞাটা এভাবে লিখবা যে প্রসঙ্গ কাঠামোর আলোকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হলে তাকে গতি বলে, আর অবস্থানের পরিবর্তন না হলে তাকে স্থির বলে। কি ক্লিয়ার? যদি এটা ক্লিয়ার হয় তাহলে পরম স্থিতি কথাটা বুঝো। আচ্ছা, আর একটা উদাহরণ দিই। মনে করে যে তুলনা করছি কার সাথে, এই কথাটা বুঝতে হবে। সাপোজ মনে করে যে এটা একটা কি, এই দিলাম এটা একটা কি গাড়ি। তো এই গাড়িতে মনে করো যে কি তোমার মোটামুটি হয়েছে একটা, এখানে একজন আছে, এখানে একজন আছে, তো এরা দুজন ধরো এই যে বিশ্বকাপ খেলতে যাচ্ছে, এটা মনে করো ক্রিস্টিয়ানো রোনালদো আর এটা কি মেসি। তো দুজনে একই গাড়ির সাথে যাচ্ছে, একই গাড়িতে, পাশে গাছটাও আছে, গাছটা অতিক্রম করে পাশাপাশি তোমার নিউটন আর ডাল্টনও আছে মনে করো। তো এই গাছের আলোকে এই গাড়িটা যদি তোমার এখানেই থাকে তাহলে এটা স্থির, মানে প্রসঙ্গ কাঠামো এটা কি গাছের আলোকে গাড়িটা এখানে থাকলে স্থির। গাড়িটা যদি এই পথে চলতে থাকে তাহলে এই বস্তুর আলোকে মানে এই প্রসঙ্গ কাঠামোর আলোকে কি কারটা গতিশীল। তাহলে কার তুলনা করলাম? তাহলে এই গাছের আলোকে গাড়িটা গতিশীল। এখন বলো তো যে এই রোনালদো আর মেসি এরা পাশাপাশি একই জায়গায় বসে আছে। এখন রোনালদোর আলোকে মেসি যদি গাড়ি যদি চলমান অবস্থায় থাকে তাহলে রোনালদোর আলোকে মেসি কি গতিশীল? না, কারণ রোনালদোর আলোকে মেসির কোনো অবস্থানের পরিবর্তন হয়নি, কারণ মেসি আর রোনালদো পাশাপাশি বসেছিল, গাড়ি যাচ্ছিল তখনও পাশাপাশি বসেছিল। ট্রেনে তুমি মনে করে দুই বন্ধু একসাথে বসে আছো, একজন সামনে একজন পিছিয়ে, এন্ড ট্রেন চলছে, ট্রেন গতিশীল। বাট যদি তোমাকে বলি তোমার বন্ধুর আলোকে তুমি স্থির, কারণ তোমাদের দুজনের কোনো অবস্থায় পরিবর্তন হয়নি। নাকি এমন হতো যে তুমি যে সিটে বসছিলে কিছুক্ষণ পর তোমার সিট একদম ইঞ্জিনের দিকে চলে গেছে? হয় না। এখন এই গাড়িটা যখন তোমার এদিকে চলতে লাগবে তাহলে এই ডাল্টন আর নিউটনের আলোকে এই গাড়িটা কি গতিশীল, গাছের আলোকে গাড়িটা গতিশীল যখন এদিকে চলমান থাকে। বাট রোনালদোর আলোকে মেসি কি স্থির, কারণ এদের অবস্থানের পরিবর্তন হয়নি। তাহলে অবস্থানের পরিবর্তন হলে তাকে কি বলবো? গতি। আর অবস্থানের পরিবর্তন না হলে স্থিতি। কি ক্লিয়ার? যদি এটা ক্লিয়ার হয় তাহলে এখন তোমাকে যেটা আমি দেখাবো যে পরম স্থিতি। সাপোজ এটা দিয়ে আমি বুঝিয়ে দিই, হ্যাঁ এটা মিশিয়ে দেবো। তো পরম স্থিতি কথাটা একটু বুঝি আমরা, যে পরম স্থিতি কাকে বলে। তো পরম স্থিতি বুঝতে হলে তুমি মনে করো যে আসলে আমরা এই প্রসঙ্গ বস্তুটাকে কি মনে করছি? স্থির। অ্যাকচুয়ালি এটা স্থির না। তুমি যে বসে আছো বেঞ্চে তুমি স্থির না, তুমি স্থির না। আমি যে দাঁড়িয়ে আছি আমি স্থির না। কেন? তোমার মনে হচ্ছে সবাই তো আমরা স্থিরই আছে, অবস্থানের পরিবর্তন হয় না। তুমি বসে আছো ঠিক আছে, বাট আমি দাঁড়িয়ে আছি এটাও ঠিক আছে, গাছ এখানে আছে এটাও ঠিক আছে, সবই ঠিক আছে। সবই কোথায় আছে গো? পৃথিবীতে। আর পৃথিবী কি হচ্ছে? সূর্যের চারিদিকে ঘুরছে।
তার মানে পৃথিবী যেহেতু ঘুরছে সুতরাং আমরাও ঘুরছি। তার মানে প্রকৃত অর্থে কোনো কিছু স্থির নয়। কোনো কিছু স্থির, তুমি স্থির তো পৃথিবী কি গতিশীল। আর তুমি বলছো পৃথিবী স্যার স্থির। এখন পৃথিবীর আলোকে তুমি দেখো, সূর্যের আলোকে কি পৃথিবী গতিশীল? এক একটা গ্রহের আর একটা গ্রহ কি গতিশীল। তাহলে এই গতিশীল বা স্থির হতে হলে অবস্থার পরিবর্তন হতে হয়। এখন কথা হলো, প্রকৃত অর্থে আসলে এই গাছটা বলো, নিউটন আর ডাল্টন বলো, যেই বলো, এরা কি স্থির। এখন যদি প্রকৃত পক্ষে কেউই স্থির না, আপাত দৃষ্টিতে আমরা দেখে নিচ্ছি যে এটা কি স্থির, তাহলে প্রকৃত পক্ষে যদি প্রসঙ্গ কাঠামো স্থির থাকে এবং প্রসঙ্গ কাঠামোর আলোকে যে বস্তুটাকে তুলনা করব এটাও স্থির থাকে, তাহলে এই দুইটাই বস্তু যদি স্থির হয় তাহলে সেটার নাম হলো পরম স্থিতি। আসলে আপেক্ষিক, আপেক্ষিক অর্থটা একটু বলি। আপেক্ষিক মানে তুলনামূলক ভাবে, কিভাবে? তাহলে কোনো তুলনামূলক ভাবে, তাহলে আপেক্ষিক ভাবে কোনো বস্তুই স্থির নয় এবং কোনো বস্তুই গতিশীল নয়। একটার আলোকে আর একটা হয় স্থির, না হয় গতিশীল। তাহলে এবার সুন্দর করে বলি, পরম স্থিতি কাকে বলে। তাহলে প্রকৃত পক্ষে যদি প্রসঙ্গ কাঠামো স্থির থাকে এবং প্রসঙ্গ কাঠামোর আলোকে যে বস্তুটা ওইটাও স্থির থাকে, তাহলে এই দুই বস্তুকে আমরা বলবো পরম স্থিতি। কি ক্লিয়ার? যদি এটা ক্লিয়ার হয় তাহলে বিভিন্ন প্রকার গতি একটু দেখবো। সরলরৈখিক গতি, তাহলে যে গতি সরলরেখা বরাবর ক্রিয়া করে তাকে কি বলা হয়? সরলরৈখিক গতি বলে। আর চলন গতি, যদি কোনো গতিশীল বস্তুর গতি এমন হয় যে তার একই সময়ে একই দিকে বস্তুর সকল কণা গতিশীল থাকে, তাহলে তাকে আমরা বলবো কি? চলন গতি। আর ঘূর্ণন গতি কাকে বলে? যে একটা নির্দিষ্ট বিন্দু আছে, এই নির্দিষ্ট বিন্দুকে চারিদিকে একটা সম দূরত্ব থেকে কোনো বস্তু যদি ঘুরতে থাকে তাহলে তাকে আমরা বলবো, তার দূরত্ব থেকে যদি চারিদিকে ঘুরতে থাকে তাহলে আমরা বলবো ঘূর্ণন গতি। তাহলে কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে তার সমদূরত্বে যদি কোনো বস্তু চারিদিকে ঘূর্ণায়মান অবস্থায় থাকে তাহলে তাকে ঘূর্ণন গতি বলে। কি ক্লিয়ার? এরপরে আসে পর্যাবৃত্ত গতি। তো পর্যাবৃত্ত গতি বুঝতে হলে তোমাকে একটা, সাপোজ এই একটা ঘড়ি সাপোজ মনে করলাম, ঠিক আছে? তো এই ঘড়িটাতে এখানে কয়টা বাজছে? 12টা, এটা 9টা, এটা 3টা, এটা 6টা। তো এখানে একটা কাঁটা আছে। তো তুমি দেখো, এটা মনে করো যে সেকেন্ডের কাঁটা, তাহলে এই সেকেন্ডের কাঁটাটা এদিক দিয়ে ঘুরতে ঘুরতে ঠিক 60 সেকেন্ড পর এখানে এসে পৌঁছাবে, তাই না? এরপরে ঘন্টার কাঁটাটা ঠিক তোমার 1 মিনিট পরে এসে এখানে পৌঁছাবে। তার মানে এই বিন্দুটা মনে করো 12 নম্বর বিন্দুটাকে, এই ঘড়ির কাঁটাটা 60 সেকেন্ড পর পর, মানে সেকেন্ডের কাঁটাটা 60 সেকেন্ড পর পর এবং মিনিটের কাঁটাটা ঠিক 60 মিনিট পর পর একটা বিন্দুকে ঠিক এই একই দিক থেকে কি করছে? অতিক্রম করছে। দ্যাট মিনস এটাই হলো তোমার পর্যাবৃত্ত গতি। আর ঘূর্ণন গতি কোনগুলো, যেমন ফ্যানের গতি বলো, এটাও একটা ঘূর্ণন গতি, এটাও তো ঘুরতে ঘুরতে হচ্ছে, তাই না? তাহলে সংজ্ঞা আকারে যখন আমি লিখবো যে পর্যাবৃত্ত গতি কাকে বলে, তাহলে যে গতি একই একটি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে, যে গতি একটি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে তাকে বলবো আমরা পর্যাবৃত্ত গতি। এরপরে আছে স্পন্দন গতি। স্পন্দন গতিটা একটু উল্টা। তোমার কি দিয়ে বোঝাবো? মনে করে যে ডাল্টন আর নিউটন আপেল গাছের নিচে এখানটা দড়ি টানলো, টানার পর এখানে একটা দোলনা এলো, হ্যাঁ? তো এই দোলনাতে আর দুজন মিলে বসলো। আচ্ছা, মনে করে যে নিউটন মাউরুয়াটাকে বসালো আর ডাল্টন কি করছে? ধাক্কা দিচ্ছে। তাহলে ধাক্কা দিলে একবার এখানে যাবে, আবার এখানে আসবে, তাই না? তাহলে এটাই হলো তোমার কি? স্পন্দন গতি। তাহলে স্পন্দন গতিটা কি? তাহলে যে গতি অর্ধেক সময় গতির দিকে, বাকি অর্ধেক সময় গতির বিপরীত দিকে ক্রিয়া করে তাকে আমরা বলবো স্পন্দন গতি। তাহলে আবার বলছি, যে গতি অর্ধেক সময় গতির দিকে এবং বাকি অর্ধেক সময় গতির বিপরীত দিকে ক্রিয়া করে তাকে আমরা বলবো কি? স্পন্দন গতি। কি ক্লিয়ার? এখন স্পন্দন গতি এটা একটা, তাহলে সরল দোলকের বা দোলনার গতি স্পন্দন গতি। একটা স্প্রিং দেখো, টানো দিয়ে ছেড়ে দাও, যাবে আসবে, একবার সংকোচন হবে, একবার প্রসারণ হবে, একবার গতির দিকে, একবার গতির বিপরীত দিকে। তার মানে স্প্রিং এর গতি কি গো? স্পন্দন গতি। এরপরে দেখো বাংলা সিনেমায় দেখো না, অনেক সময় নায়ক নায়িকারাকে আর মেডিকেলে নিয়ে যাওয়ার পর একটা মাস্ক লাগে, এইভাবে লাগে না? তো এই মাস্কটা দেখে কি মুখে লাগে, এটা এটা উপরে জ্বলে না গো। তো এটা দেখে মাঝে মাঝে কি একবার সংকোচন, একবার প্রসারণ। এ সুন্দর করে বলি, আসলে এটা অ্যাকচুয়ালি কি? হৃদপিণ্ড, তাই না? যে তোমার হৃদপিণ্ড আছে না, হৃদপিণ্ডটা একবার সংকোচন হয়, একবার প্রসারণ হয়। তার মানে একবার গতির দিকে, একবার গতির বিপরীত দিকে। তার মানে হৃদপিণ্ডের গতি এটাও কি আমাদের কি গতি? এ হলো স্পন্দন গতি। ঠিক আছে? সরল দোলকের গতি স্পন্দন গতি, তারপরে তোমার স্প্রিং এর গতি স্পন্দন গতি, হৃদপিণ্ডের গতি স্পন্দন গতি।
কি ক্লিয়ার? এই সংজ্ঞাগুলাই পড়ে। এরপর যদি এটি ক্লিয়ার হয় তাহলে পরবর্তীতে যাই। এবার এখানে কি আছে, আমাদের ফাঁকা আছে। তো পরেরটাতে দেখি, এটাতে আছে দূরত্ব ও সরণ। তো দূরত্ব কাকে বলে আর সরণ কাকে বলে খুব সিম্পলি বুঝতে পারবো। মনে করো যে এটা আমাদের চাপাই আর এইটা ঢাকা। তো ঢাকা আমাদের ঠিক কোন দিকে বলো তো? পূর্ব দিকে বা যাই হোক। তো ঢাকা থেকে আমাদের চাপাইয়ের অবস্থান হলো উত্তর দক্ষিণ দিকে, ঠিক আছে। তো এইখান থেকে তোমার দেখে চাপাই থেকে ঢাকার দূরত্ব যদি আমি সরাসরি তোমার হেলিকপ্টারে যাই, হেলিকপ্টারে নিলাম, এদিকে বেচারা মাইন্ড করবে আবার। তো এখান থেকে তুমি যদি এই পর্যন্ত যাও তাহলে দেখা যাচ্ছে এই 400 কিলোমিটার মতো। তাহলে ঢাকা থেকে চাপাইয়ের দূরত্ব 400 কিলোমিটার যদি আমরা হেলিকপ্টারে একদম সরাসরি যাই। বাট আমাদের এখানে কি করে যে অনেকে আবার গরু টরু চিটাগাং নিয়ে যায়, তো ঢাকা দিয়ে নিয়ে যায়। তো এরা কি করে, তো প্রথমে এই চাপাই দিয়ে তোমার এই নওগাঁ যায়, নওগাঁ থেকে আবার তোমার এই বগুড়া দিয়ে ঘুরে টুরে ঢাকা দেওয়া আর কি ওদিকে চিটাগাং। তো এভাবে মনে করো যে ও 500 550 কিলোমিটার গেল, ঠিক আছে, ঢাকা পৌঁছাতে। এরপরে দেখো সাতক্ষীরা যশোর এদিক দিয়ে তোমার পদ্মা সেতু দিয়ে ঘুরে গেল, এই 700 কিলোমিটার হইতে পারে। তো এই যে দেখো 700 কিলোমিটার আর সোজাসুজি গেলে কি 400 কিলোমিটার। এই 400 কিলোমিটারটা হলো সরণ, আর যেটা এলোমেলো ভাবে যাচ্ছে যে কোনো দিক দিয়ে যাচ্ছে সেটা হলো আমাদের কি দূরত্ব। তাহলে দূরত্ব কাকে বলে একটু বলি। সংজ্ঞা আকারে যখন দূরত্ব ডি লিখবা, ডিসপ্লেসমেন্ট, তো ডিস্টেন্স, তো দূরত্ব কাকে বলে? তাহলে যে কোনো দিকে, কি দিকে দূরত্ব দেখা, একবার উপর দিকে গেছিল নওগাঁ দিয়ে আর নিচ দিক দিয়ে আবার গেছিল কোথা দিয়ে, এই খুলনার দিক দিয়ে। হ্যাঁ, তাহলে যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে, যে কোনো দিকে বস্তুর এই হলো অবস্থানের পরিবর্তনকে কি বলে? দূরত্ব বলে। এখন তাহলে সরণ লিখবা। তাহলে সরণটা খুবই সহজ। তাহলে যে কোনো দিকে, আর সরণ বলবে তখন নির্দিষ্ট দিকে। কি লিখবা? শুধু এই কথাটা লাগাবা যে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে আমরা বলবো সরণ। নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে এখানে জাস্ট খালি খালি লাগিয়ে দেবা কি সরণ বলে। আর যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। তাহলে দূরত্বটা বুঝে গেছে ইচ্ছা মতো। তাহলে দূরত্ব যে কোনো দিকে হতে পারে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, ডাজেন্ট ম্যাটার। বাট সরণটাতে কি লাগবে? দিক লাগবে, যে এটা দক্ষিণ দিকে না পূর্ব দিকে না পশ্চিম দিকে। তাহলে যেটা দিক রিলেটেড সেটা হলো সরণ, আর যেটা দিক রিলেটেড না সেটা হলো কি দূরত্ব। কি ক্লিয়ার? এরপরে দেখো রাশি কাকে বলে। রাশি, এই যে ভৌত জগতের বা মহাবিশ্বের ওয়ার্ডটা ইউজ করেছিলাম, তাহলে ভৌত জগতের বা মহাবিশ্বের যা কিছু পরিমাপ বা পরিমাণ করা যায় তাকে রাশি বলে। রাশিটা কত প্রকার? তাহলে রাশিটা হলো তোমার দুই প্রকার। কোন দিক থেকে? দিক থেকে, মানে দিক অনুসারে রাশি দুই ধরনের। কি অনুসারে? দিক অনুসারে। একটা হলো স্কেলার রাশি বা ওয়াদিক রাশি, আর একটা হলো ভেক্টর রাশি বা দিক রাশি। তো স্কেলার রাশি কাকে বলে? তাহলে যে রাশি, কেন যে রাশি, কেন রাশির মধ্যে? তাহলে যে রাশি প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন তাকে কি বলা হয়? অধিক রাশি বা স্কেলার রাশি। যেমন তোমার ভর কত? এই মনে করো 56 কেজি। এই 56 কেজি এই প্রকাশের জন্য এটা বলা লাগবে যেটা পশ্চিম দিকে 56 না উত্তর দিকে না দক্ষিণ, ডাজেন্ট, তুমি যেখানে যাও ভর ফিক্সড। হ্যাঁ, তাহলে 56, এর কোনো দিক লাগবে না। এখন তাহলে এই ভর, তারপরে তোমার এই যে দ্রুতি, এরপরে সময়, এগুলো কি? এটা হলো স্কেলার রাশি। আমি এগুলো নিয়ে বলবো, একটা পুরো ভিডিও দেবো যেহেতু এমসিকিউ আছে। এরপরে ভেক্টর রাশি, তাহলে যে রাশি প্রকাশের জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন লাগবে। তাহলে এখানে শুধু কি লাগছিল, যে স্কেলার রাশি বা প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন, কিসে? আর ভেক্টর রাশি প্রকাশের জন্য একটা মান লাগবে, আবার দিকও লাগবে। ঠিক আছে, তাহলে মান ও দিক উভয়ের প্রয়োজন হয় ভেক্টর রাশিতে। আমি একটা এমসিকিউ ক্লাস দেবো, কারণ এখান থেকে এমসিকিউ পড়বে পাবো এটাতে। হ্যাঁ, যদি এটা ক্লিয়ার হয় তাহলে এবার আমরা চলে যাব কিসে? বেগ আর দ্রুতি। বেগ কাকে বলে? তো বেগ এখন আমরা খুব মজা করে সব সংজ্ঞায় সাথে সাথে মুখস্থ হয়ে যাবে, তোমরা আমার সাথে বলতে থাকবা, হয়ে গেছে। তাহলে বেগ, এ হলো বেগ ভি বা ভ্যালোসিটি।
এস বাই টি কি, আর তোমার দ্রুতি এটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়, এটা ডি বাই টি। তাহলে দ্রুতিটা বলি, তোমরা বেগটা একলাই সংজ্ঞা বলবো মনে মনে, একদম মাইন্ড নিল। তাহলে এটা হলো একক সময়, সময় টি কি গে সময় না, তাহলে একক সময়ে। আর এটা কি বলো, দূরত্ব, একক সময়ে দূরত্বের আর উপর আর নিচ যদি হয় এটাকে বলা হয় হার অথবা অনুপাত। কি বলা হয়, হার অথবা অনুপাত। প্রত্যেকটা চ্যাপ্টারে আমি এভাবে সংজ্ঞা বলবো, ঠিক আছে। শুরু তো হলো, জাস্ট দেখতে থাকো। তাহলে দূরত্বে এ হলো হার, হার কেন, নিচে নিচের উপরে আছে, তাকে কি বলছি, এ হলো দ্রুতি বলে, এভাবে লিখলাম। তাহলে একক সময়ে দূরত্বের হারকে দ্রুতি বলে। এখন বেগ কাকে বলে, ঠিক লিখবা। তাহলে একক সময়ে এস কি, সরণ, তাহলে দূরত্বের জায়গাতে জাস্ট সরণ বসাবো। দেখো একটা করে পরিবর্তন করলে এনাফ। যে দূরত্ব আর সরণ যখন বলছিলেন, যে কোনো দিকে বস্তুর অবস্থানে পরিবর্তনকে দূরত্ব, আর সরণ যে কোনো নির্দিষ্ট দিকে। এরপরে দেখো রাশি যখন স্কেলার রাশি, শুধুমাত্র মানের প্রয়োজন হয়, সেটা হলো স্কেলার রাশি। আর মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, সেটা কি, ভেক্টর রাশি। একটা করে ওয়ার্ড পরিবর্তন করলে একটা করে সংজ্ঞা পরিবর্তন হচ্ছে। বেগ কাকে বলে, তাহলে একক সময়ে দূরত্বের হারকে বলছে যেমন দ্রুতি, ঠিক একক সময়ে এটা কি, সরণ, সরণের হারকে বলা হয় বেগ। তাহলে বেগ দ্রুতি ক্লিয়ার। মাত্রা একক নিয়ে কথা বলবো ওই যে ভেক্টর আর স্কেলার রাশি যখন করব তখন, ঠিক আছে। এরপর আছে তৎক্ষণিক দ্রুতি। তাহলে দ্রুতি কাকে বলে, একক সময় দূরত্বের হারকে। যে একটা বস্তু মনে করে এখান থেকে এখানে যাচ্ছে, যেতে পারে না, তো 20 সেকেন্ডে দেখো আদি বেগ 0 ছিল, আস্তে আস্তে বেগটা বেড়ে 15 হয়েছে, তারপরে মনে করো যে 20 হয়েছে, তো 10 সেকেন্ড পর মনে করো যে আর বেগ কত হয়েছে, 20 বা 15। এই যে একটা নির্দিষ্ট সময়ের বেগ বা নির্দিষ্ট সময়ে দ্রুতি, এটাই হলো তৎক্ষণাৎ দ্রুতি বা তাৎক্ষণিক দ্রুতি। তাহলে তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে, তাহলে কোন গতিশীল বস্তুর বিশেষ মুহূর্তের দ্রুতিকে বা একটা নির্দিষ্ট সময়ের দ্রুতিকে বলা হয় তৎক্ষণাৎ দ্রুতি। কি ক্লিয়ার? যদি ওটা হয় তাহলে গড় দ্রুতি কাকে বলে, তো গড় দ্রুতি সমান মনে রাখবা যে মোট দূরত্ব, তাহলে মোট দূরত্ব ডিভাইডেড বাই সময়। সংজ্ঞা করে সুন্দর করে বলতে হবে, এটা তোমাকে পারতে হবে। সুন্দর করে বলার নাম বা পারার নামই তো তোমার কি পরীক্ষা, সুন্দর করে লেখার নামই পরীক্ষা না। আমরা সবাই বুঝি যে এটা গড় দ্রুতি কাকে বলে, কিন্তু কে সুন্দরভাবে উপস্থাপন করতে ভালো পরীক্ষা, এটা হলো বড় বিষয়। তাহলে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। তাহলে কোন গতিশীল বস্তুর মোট অতিক্রান্ত দূরত্বকে সময় দ্বারা ভাগ দিলে যা পাওয়া যায় তাই হলো গড় দ্রুতি। কি ক্লিয়ার? যদি এটা ক্লিয়ার হয় বা পোজ করে দেখে নিবা, হ্যাঁ। পরে যায় এই দেখো ত্বরণ। তাহলে ত্বরণ কাকে বলে, ত্বরণ বলছি আমি, দেখো দেখো ত্বরণ কাকে বলে। তো ত্বরণের জন্য তোমাকে আবার এটা মনে রাখতে হবে যে ত্বরণ এ সমান, তুমি ফিজিক্সে মাথায় রাখবা ডেল্টা। এই ডেল ওয়ার্ডটা ব্যবহার করা হয় পরিবর্তনের জন্য, কিসের, পরিবর্তন। এখন তুমি যদি বলো যে এ হলো ডেল মোফিজ, তার মানে মোফিজের পরিবর্তন। যদি বলা হয় ডেল এল, এল যদি দৈর্ঘ্য হয় তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন। যদি বলা হয় ডেল এম, এম মনে করে ভর, তাহলে ভরের পরিবর্তন। ডেল টি, ষষ্ঠ অধ্যায় পাবা, পদার্থের অবস্থা তাপ, তাপমাত্রার পরিবর্তন। এখন যদি বলা হয় ডেল, সাপোজ ডেল আফতাবউদ্দিন, এ আফতাব, তো আফতাবউদ্দিনের পরিবর্তন। তাহলে ডেল্ট কথাটা ইউজ করা হচ্ছে পরিবর্তনের জন্য, এটা ফিজিক্সে হয়, হ্যাঁ, আমরা এটা দেখবো, হ্যাঁ। তাহলে ডেল টি বা এই যে ডেল, আমরা ডেলটা নিয়ে এত কথা কেন বললাম, কারণ ত্বরণের সংজ্ঞা দেবো। তাহলে এই হলো ডেল টি, সরি বেগের পরিবর্তন যেহেতু, তাহলে ডেল ভি বাই টি, এটাই হলো ত্বরণ। তাহলে ত্বরণ কাকে বলে, তাহলে এই যে ধরো আবার লিখবা যে একক সময়ে, নাকি গো, একক সময়ে এটা কি গো, বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন। তাহলে একক সময়ে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। দ্যাটস পরিবর্তন, নট এ বৃদ্ধি। অনেক সময় খেলা দেখা যায় যে কি বৃদ্ধি না, বেগ পরিবর্তন। তাহলে বেগ পরিবর্তনের হারকে কি বলা হয়, ত্বরণ। এখন যদি বেগ বাড়ে তাহলে সেটা ধনাত্মক ত্বরণ, আর যদি বেগ কমে তাহলে সেটা কি ঋণাত্মক ত্বরণ। তাহলে একক সময়ে বেগ বৃদ্ধির বা বেগ পরিবর্তনের হারকে কি বলে, ত্বরণ বলে। আর বেগ বৃদ্ধির হারকে বলা হয়, তুমি আবার লিখবা যে একক সময়ে বেগ এই যে বৃদ্ধির হারকে ধনাত্মক ত্বরণ এবং বেগ হ্রাসের হারকে
ঋণাত্মক ত্বরণ। কি ক্লিয়ার? তাহলে বেগ বৃদ্ধির হার হলো ধনাত্মক ত্বরণ আর বেগ হ্রাসের হার হলো ঋণাত্মক ত্বরণ। এরপরে আসি মাত্রা। মাত্রা কাকে বলে? মাত্রা ওই যে ভৌত, আরেকটা ক্লাসে দেবো ওখানে। তাহলে মাত্রা হলো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে মাত্রা বলে। দেখাবো এটা কিভাবে হয় এই ক্লাসে না সামনের ক্লাসে। তাহলে ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে মাত্রা বলে। মুখস্থ আছে আমার, তোমরা একটু করবা, আর না হলে বুঝে করবা, তখন এটা নেক্সট ক্লাস। এরপরে আসি অভিকর্ষ ত্বরণ কাকে বলে। এই যে একটা বস্তু উপর থেকে ফেলছো, নিচে চলে আসছে। ওই যে নিউটন আর ডাল্টন কোথায় বসছিল? আপেল গাছের নিচে। উপর থেকে আপেল পড়েছিল, তখন কি দেখেছিল? তো উপর থেকে একটা নিচে বস্তু বসে অভিকর্ষ ত্বরণের প্রভাবে। তাহলে ত্বরণ যেহেতু বলছি, তাহলে অভিকর্ষ ত্বরণ। এই যে বস্তুটা ফেলছি আমি, উপর থেকে নিচে পড়ছে, এটা হলো অভিকর্ষ ত্বরণের প্রভাবে। তাহলে অভিকর্ষ ত্বরণ কাকে বলে? আচ্ছা, তার আগে একটু পৃথিবীটা আমরা দেখাই। পৃথিবী কিভাবে দেখাবো না? তো পৃথিবী আমার দ্বারাও দেখানো সম্ভব না, নিজে তো দেখতে পারি, তোমাকে আর কি দেখাবো। তো এই মনে করো পৃথিবীটা একটু আমি ট্যাবলেট আকৃতি আঁকলাম, কারণ পৃথিবী কি গোলাকার। অনেকে আবার কমলা লেবুর মতো বলে, যে কমলা লেবু দেখেনি তাহলে ও কি করবে? তো যাই হোক, পৃথিবী গোলাকার। এই অংশটুকু যেটা বেশি থাকে এটার নাম বলা হয় বিষুব অঞ্চল, আর এই অঞ্চলটার নাম কি? মেরু অঞ্চল। তুমি খুবই স্বাভাবিক জানো, দূরত্ব যত বেশি হয় আকর্ষণ বলটা তত কম হয়, দূরত্ব যত কম হয় তত আকর্ষণ বলটা তত বেশি হয়। তাহলে আমরা বসবাস করি কোথায়? পৃথিবী পৃষ্ঠে। এটা কিন্তু পৃথিবীর কেন্দ্র, তাহলে উপরে। তাহলে এই উপর থেকে একটা বস্তু এই পৃথিবী পৃষ্ঠে পড়ে, বা এই পৃথিবীর কেন্দ্র ওই বস্তুটাকে কি করে? আকর্ষণ করে, বিধায় কি পড়ে। তাহলে কিভাবে পড়ে? এটা হলো অভিকর্ষ স্তর। তাহলে একটু বলি, তাহলে কোথায় পড়ছে? ভূপৃষ্ঠে। কিভাবে? মুক্তভাবে। তাহলে এই যে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর, ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর কি বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। সুন্দর করে, তাহলে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। এই অভিকর্ষ ত্বরণ জি, এই জি এর মান এক এক জায়গাতে একরকম। এই অংশটুকু কি দূরত্ব কম, তার মানে কি আকর্ষণ বল বেশি। কেন বেশি? তৃতীয় অধ্যায়ে বলবো। তাহলে এখানে করে জি এর মান হলো তোমার 9.8321 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোথায়? মেরু অঞ্চলে বেশি। এরপরে বিষুব অঞ্চলে জি এর মান, এখানে তোমার বিষুব অঞ্চলে জি এর মান পাবা জি সমান যে 9.789 789 এ মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর পৃথিবীর কেন্দ্রে জি এর মান অলওয়েজ 0। ঠিক আছে, এই সবগুলো মানকে তোমার এই যে 45 ডিগ্রি সমুদ্র অক্ষাংশে আদর্শ মান হিসেবে জি এর নেওয়া হয়। এটা কি মান? তাহলে আদর্শ মান, এই মানটা বা স্ট্যান্ডার্ড মান, এই মানটা দ্বারা আমরা ম্যাথ করব। জি এর মান ধরা হয় 9.81 অথবা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো স্ট্যান্ডার্ড মান, এটা দ্বারা আমরা কি করব? ম্যাথ করব। এরপরে তোমাকে বলি, যদি চাঁদে যাও, একটু লিখে দিই, চাঁদে ফের আবার জি এর মান পাওয়া তোমার 1.63। ঠিক আছে, যেটা পৃথিবীর এই অভিকর্ষ ত্বরণ জি এর মানের চাইতে 6 ভাগের 1 ভাগ। 6 ভাগের কত? 1 ভাগ প্রায়। হ্যাঁ, তো এইটি ছিল তোমার অভিকর্ষ ত্বরণ নিয়ে কথাবার্তা। তাহলে একটু মনে রাখবো, বিষুব অঞ্চলে কত, মেরু অঞ্চলে কত, আদর্শ মান কত, আবার চাঁদে কত। ঠিক আছে, এরপরে আমরা পৃথিবীর কেন্দ্রে কত, কোন বস্তুর ওজন যদি আমরা নির্ণয় করি, এটা অষ্টম শ্রেণীর জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ, আমরা একটু নিয়ে নিলাম। হ্যাঁ, এরপরে আসি পড়ন্ত বস্তু। পড়ন্ত বস্তুর সূত্রগুলো দেয় আমাদের বিজ্ঞানী গ্যালিলিও। তাহলে গ্যালিলিও বিজ্ঞানী আমাদের যে পড়ন্ত বস্তুর তিনটা সূত্র দেশে, তার জন্য 3টা শর্ত ছিল। কয়টা? যে বস্তুটা একই। তার আর আগে একটু বলি, গ্যালিলিও কি বিশেষ সূত্র দিল। তুমি মনে করো একটা তোমার পাড়ার সবচেয়ে মোটা মানুষ, আমার পাড়ার কি জুল্লু নানা। হ্যাঁ, তো জুল্লু নানা আর আমাকে যদি 10তলা বিল্ডিং থেকে মানে ফেলে দেওয়া হয়, তো আগে কে পড়বে? জুল্লু নানা, কারণ মালটা কি একটু মোটা। তো ও আগে পড়বে, আমি একটু পরে পড়বো, কারণ বাতাসের বাধা আছে। ওর বডি মোটা, বাতাসের বাধাও মোটা, আর বডি চিকন, বাতাসের বাধাও চিকন। সুতরাং ও আগে পড়বে, আমি পরে পড়বো। তার মানে এই যে, বাট গ্যালিলিও বলছে যে দুজনকে একসাথে পড়লে একসাথে পড়বে। আমি আর জুল্লু নানা একসাথে পড়ার কথা। মনে করো একটা কলম আর একটা কি হালকা জিনিস, তোমার সাথে একটা কলমকে 10তলায় ফেলে দিলাম, তাহলে কলম আর তুমি একসাথে পড়বে, এটাই নিয়ম। কার কথা? গ্যালিলিওর। তবে শর্ত কয়টা? 3টে। তাহলে 3টে শর্ত কি কি শোনো, যে এই শর্ত 3টে, এক যে স্থির অবস্থান হতে হবে,
কি স্থির অবস্থান, ঠিক আছে, জাস্ট মিনিট। তো পড়ন্ত বস্তু তিনটা সূত্র আছে বা তিনটা শর্ত আছে, শর্ত তিনটা আগে ক্লিয়ার করি। যে ফার্স্ট, তোমার স্থির অবস্থান হতে হবে, মানে যে দুইটা বস্তুকে উপর থেকে ফেলবা সেটা কি হতে হবে, স্থির অবস্থান। এই হলো স্থির অবস্থান হতে। এরপরে তোমাকে রাখতে হবে কোন প্রকার বাধা থাকবে না। ওই যে জুল্লুনা নাড়া আমার ভিতরে একটা বাধা ছিল, বাতাসের, ওই বাতাসের বাধাও থাকবে না। তাহলে স্থির অবস্থান হতে তোমাকে বিনা বাধায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে বিনা বাধায়, এবং সেটা কি পড়ন্ত হতে হবে। তাহলে বিনা বাধায় তার মানে কি, মুক্ত ভাবে, তাই না? তাহলে বিনা বাধায় মুক্ত ভাবে। এরপরে নাম্বার 3, তাহলে একটা দেখো স্থির অবস্থান হতে হবে বিনা বাধায় এবং একই উচ্চতা হতে পড়তে হবে। তাহলে সেটা হবে কি, তোমার উচ্চতাটাও কি একই। তো এটা আমি একটু স্কিপ করছি, সংজ্ঞাতে লিখবো না। একই উচ্চতা হতে, তাহলে এই তিনটে শর্ত যদি ফিল আপ হয়, তাহলে তোমাকে আর এই যে কলমটাকে যদি 10তলা বিল্ডিং থেকে পড়ে, তাহলে একসাথে পড়বা। এটা আমার কথা লেখা, গ্যালিলিওর কথা। কি বলছে, তাহলে স্থির অবস্থান হতে বিনা বাধায় মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। হ্যাঁ, তাহলে 1 নম্বর সূত্র দেখো, তুমি জাস্ট খালি লিখবা যে স্থির অবস্থান হতে বিনা বাধায় মুক্তভাবে, ওইটি লেখার পর এখানে স্টার্ট করবে, পরন্ত কোনো বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এই হলো সমান দূরত্ব অতিক্রম করবে, একটু এলোমেলো করে লিখলাম। হ্যাঁ, এটা হলো তোমার গ্যালিলিওর প্রথম সূত্র। এরপরে দ্বিতীয় সূত্রটা আবার স্টার্ট করবো ওখান থেকে। স্থির অবস্থান হতে বিনা বাধায় মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর নির্দিষ্ট সময়ের বেগ ওই সময়ের সমানুপাতিক। নির্দিষ্ট সময়ের বেগ ওই সময়ের সমানুপাতিক। তাহলে এই যে এখানে আসবে বস্তুর নির্দিষ্ট সময়ের বেগ ওই সময়ে সমানুপাতিক, এতটুকু লিখলে হবে। এরপর আছে তৃতীয় সূত্র, আবার স্টার্ট করবো ওখান থেকে, যে স্থির অবস্থান হতে বিনা বাধায় মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। ব্যাস, এভাবে তিনটা সূত্র একটু যদি মনে রাখতে পারো, তার মানে এই 2 নম্বর আর 3 নম্বর সূত্রটা ব্যাপক পড়ে, আনথিঙ্কেবল। হ্যাঁ, তাহলে এই পর্যন্তই মোটামুটি। আজকে দেখা হবে আগামীতে ইনশাআল্লাহ। ভালো থাকো, আসসালামু আলাইকুম।